রাজনীতি বনাম প্রেমনীতি। লেখনীতে মাহারিন তৃণ। পর্ব সংখ্যা 14। ঝিরঝির বৃষ্টির রাত। চারপাশে হেঁটে চলেছে দুজন মানব মানবী। খুব সম্ভবত পাওয়ার কাট হয়েছে বৃষ্টির কারণে। সোলার পাওয়ার লাইটে ম্লান আলো ঝরছে রাস্তা জুড়ে। নির্জন রাস্তার সামনে হতে আগত সেসব পথচারী আসতে সবাই মোটামুটি এমপি সাহেবকে দেখে নিয়েছে স্থির চোখ মেলে। পাশ কাটিয়ে যাচ্ছে। কেউ মুখ ফুটে কিছু না বলে হয়তো পেছনে ঘুরে তাকাতেই বোঝা যাবে তাদের দৃষ্টি সেই একই ব্যক্তির ওপর রয়েছে। কিন্তু এমপি সাহেবের সেদিকে বিশেষ কোনো একটা খেয়াল নেই। সে বুঝতে পারছে লোকজন তাকে দু চোখে ক্যামেরা বন্দি করছে। একটু আগ অব্দি সমাবেশে ভাষণ দেওয়া নেতা হঠাৎ রাস্তায় একটা মেয়ের সঙ্গে দেখাটা অস্বাভাবিক মতোই। সে জানে পাবলিক এই চক্ষু দৃষ্টি তাকে আবারও তুমুল আলোচনার মধ্যে নিয়ে ফেলবে। বিরোধী দল রটাবে নানান ধরনের গুজব। মিডিয়া লোকের এসব অফিসের দোরগোড়ায় ভিড় করবে। আরহামের ঘাম ছুটল সবকিছু ম্যানেজ করতে। অল্প সময়ের মধ্যে মারপিটও হয়ে যেতে পারে আড়ালে অন্তরালে, কিন্তু এই পুরুষ পরোয়া কিসের? সে যেটা করতে চায় সেটা সে নিজের ক্ষতি করে হলেও করবে। সাদা পাঞ্জাবির ভিজে সুটাম ধীর পৃষ্ঠে লেপ্টে রয়েছে। চুলগুলো হাতে ঝাড়ছে এক ফোঁটা পানি। শান্ত চক্ষুতে তার চক্ষু পরিবেশে নিবদ্ধ। এক অদ্ভুত শীতলতায় সে নিজেকে মুড়িয়ে নিদারুণ চিত্তে। চারদিকে ঝাঁপিয়ে একটু সময়। তার কাছে মনে হচ্ছে বিশেষ কিছু। তার জারুল ফুল আজকে তাকে নিলম্বী নীলকমণি, যার কারণে মেঘে ঢাকা এই রাতে অদ্ভুত স্নিগ্ধতায় মোহচ্ছন্ন হয়ে আছে সে। আর নিজেকে এই মোহ থেকে বের করে আনা সম্ভব পথ বন্ধ করে ফেলেছে অনেক আগে। এখন শুধুই অপেক্ষা। অন্যদিকে আধভেজা শরীর, পায়ে কাদা মেখে চলা রমণী একটু আগে যে অনিশ্চয়তায় ভুগছিল তা এখন অনেকটাই উবে গেছে। কিন্তু সে উবে যাওয়া শব্দটা বিশেষ পরিচিত লাভ করতে পারছে না, কারণ এক ঝুলি প্রশ্ন তার মস্তিষ্কে ঘটিয়ে বিচরণ করছে। কেউ মনে হচ্ছে পাশে থাকা পুরুষটি তার কাছে নিরাপদ। উনি পাশে থাকলে নিশ্চিত সে ঘরে পৌঁছাবেই। এত ভরসা আত্মবিশ্বাস কোথায় থেকে এলো এই মানুষের প্রতি, যেখানে এই মানুষটার হাজার অপরাধ, অথচ সমাজের চোখে সেই মানুষটা সুশীল সে কবে বিবেচে। শেহরিন ভীষণ অনুতপ্ত অনুভব করলো নিজের মনের ভেতর। সমান্তরাল ধারায় পদরেখা চললেও বুকের ভেতর অতিষ্ঠ ঢেউ তোলে। কেউ জানে আমি মনে হচ্ছি এই মানুষটার বিপদে পড়লে শুধু ব্যবহার করছি, আর ভালো সময় প্রত্যাখ্যান করছি এই মানুষটাকে। আদৌ কি এটা আমার করা উচিত হচ্ছে? ঠোঁটের অগ্রপ্রান্ত শুকিয়ে আসে, বুকে ফেলে দীর্ঘশ্বাস। এসব প্রশ্নের উত্তর সে বাসায় গিয়ে মেলাবে তার একমাত্র উত্তরদাতা বাবার কাছে, নয়তো মানসিক অশান্তি কিংবা আত্মগ্লানি তার পিছু ছাড়বে না। এপাশে আসো। সান্নিধ্য শেরিনের রাস্তার বাম পাশে রেখে ডান পাশ ধরে চলছে। সামনে একটা বেকারির দোকানে দুজন মানুষের অবস্থান দেখে সে শেহরিনকে একটুখানি পিছিয়ে রেখে এগিয়ে গিয়ে নিজ হাতের সামনে। বেকারির দোকানের সামনে থাকা দুজন মধ্যবয়স্ক লোক এমপি সাহেবকে দেখা মাত্র এগিয়ে আসে, অতঃপর একে অপরের সাথে হ্যান্ডশেক করে কুশল বিনিময় করে। এমপি সাহেব রাস্তায়, তাও আবার হেঁটে। এ জীবনে আর কত কি দেখতে হবে। মাঝে মাঝে হাঁটা ভালো, সঠিক। আপনাদের মতো দাপুটে নেতারা সাধারণ জীবনযাপন করলেও আমরা জনগণ খুশি হই। সম্মুখে দাঁড়ানো লোকটি হালকা পিছে ঘুরে তাকায়। শেরিনে তাকিয়ে বলে, বৌমা নাকি? বিয়ে করেছেন কবে? সান্নিধ্য জানতো তাকেই প্রশ্নের সম্মুখীন হতে হবে, তাই সে সরাসরি উত্তর না দিয়ে মৃদু হাসে। বাবা, খুব ভালো করেছেন। চুপিচাপি হলেও বিয়েটা করে নিয়েছেন, এটাই অনেক। তাছাড়া তো আপনার ব্যক্তিগত জীবনে রাজনীতি পাড়ায় বেশ চর্চা হয়। এই তো কিছুদিন আগেই তো পত্রিকায় বেরিয়েছিল এমপি সাহেব বৃষ্টি ভিজে কোন মেয়ের জন্য নাকি ফুল কিনছে। হা, বিষয়টি আমরা তখন গুজব নিয়ে এখন দেখছি সত্যি। নেতা সাহেব শুধু বৃষ্টিতে ফুলই কিনে না, স্ত্রীকে সঙ্গে নিয়ে বৃষ্টি বিলাসও করেন। ভালো ইয়াং মানুষের এনার্জি লেভেলটাই আলাদা। সারাদিন খাটুনি করে এসেও রাতে ফ্যামিলিকে টাইম বের করে দিতে পারে। খুব ভালো, সবকিছু ব্যালেন্স করে রাখতে হয়। এনিওয়ে, দেখি বৌমার সঙ্গে একটু পরিচয় হই। সেদিন শুকনো ঢোক গিলে নিল। সবকিছু মাথার ওপর দিয়ে যাচ্ছে তার। ব্যক্তিগত অনেক দূর জল গড়িয়ে নিয়েছে। তাদের কথাবার্তার সঙ্গে বাস্তবিক যে কোনো মিল নেই
সেটা এখন কে বলবে আর কি করেই বলবে? সরাসরি না করলেও বিষয়টা অন্য চোখে দেখবে তারা, বিশেষ করে এমপি সাহেবের ইমেজের ওপর প্রভাব পড়বে। লোকটার থেকে এত সাহায্য করাচ্ছে সে, কৃতজ্ঞতা স্বরূপ এইটুকু কিছু মনে না করাটা খারাপ দেখায়। তবে এমপি সাহেব যেহেতু কৌশলে হ্যাঁ না বলে এড়িয়ে গিয়েছেন, তাহলে তারও সরাসরি কিছু না বলে কৌশল অবলম্বন করা উচিত। এমপি সাহেবের চেয়ে বয়সে বড় আঙ্কেল ক্যাটাগরির লোক হলেও কি সম্বোধন করবে বুঝতে পারছে না সে। আলতো চোখে সান্নিধ্যের দিকে একবার পলক তাকিয়ে ম্লান কণ্ঠে দিয়েই সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বৌমা? জি, আপনারা? ভালো আছি। তোমাদের দেখে আরো ভালো লাগছে। যাক, নেতা সাহেব যে রাজপথের পাশাপাশি সংসার সামলাচ্ছে এটাই অনেক। তা তোমার নাম? জি, অনিভা। সুন্দর নাম। আর আমি হচ্ছি আখতারুজ্জামান খন্দকার, আর ইনি হচ্ছে আফজাল হোসেন। আমরা দুজনই তোমার চাচা শ্বশুরের বন্ধু। শেহরিন জোরপূর্বক হাসে। পরিচয় পর্ব তাহলে চাচা শ্বশুর পর্যন্ত চলে গিয়েছে, অথচ আসল শ্বশুরের খোঁজই নেই। কি আজব কারবার। আচ্ছা, আসি এখন। এই দাঁড়াও দাঁড়াও, এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কত দূর যাবে তোমরা? হালি শহর এভাবে যাবে নাকি? সান্নিধ্য ধীর কণ্ঠে প্রত্যুত্তর দেয়। দেখি সামনে কিছু পাওয়া যায় নাকি। গাড়ি আনুনি? আনলে কি আর ভিজে যেতাম? তোমার সঙ্গে পাঙ্গোরা কোথায়? আপনার গাড়ি এই সাথে আছে? আখতারুজ্জামান পাশ ফিরে পার্কিং করে রাখা গাড়ির দিকে তাকিয়ে বলল, হুঁ আছে। কেন? আধ ঘন্টার জন্য নিচ্ছি, এখানেই ওয়েট করুন আপনার আপাতত। কিন্তু ড্রাইভার আছে তো? গাড়ি তো ড্রাইভার থাকবেই। সান্নিধ্য বাক্য কথায় আখতারুজ্জামান সাহেব নিরাশ গলায় বলেন, এতক্ষণ অপেক্ষা করাবো? বাসায় বিশেষ কোনো কাজ আছে? না, সেরকম কিছু নাই। তবে সান্নিধ্য দাঁড়ায় না। আখতারুজ্জামানের কথাকে উপেক্ষা করে শেরিনকে সাথে নিয়ে সরাসরি চলে আসে পার্কিং করা গাড়ির কাছে। ভেতরে বসারত ড্রাইভারকে উইন্ডোতে নক করে খুলে ঠিক হয়ে বসার ইশারা দেয়। অতঃপর দরজা খুলে শেরিনকে ভেতরে বসতে বলে। শেরিন শাড়ি সামলে ভেতরে বসা কালে তার জুতোর সঙ্গে শাড়ি পেঁচিয়ে ধরে। শাড়ির ওঠা পথে বাধাগ্রস্ত হতে চেষ্টা করে ছাড়ানোর, কিন্তু ব্যর্থ কর্ম হওয়ার আগেই সান্নিধ্য নিরুদার এগিয়ে এসে সাহায্য করতে। কিছুটা নিচু হয়ে জুতোর সঙ্গে পেঁচিয়ে ধরা শাড়ি ছাড়িয়ে দিয়ে সে আলতো হাতে, ওকে। হালকা হাতে স্পর্শে শেরিনের কায়া জুড়ে শিহরণ বয়ে যায়। বুকের ভেতরটা অর্ধ দোলন চাপা যেন নেতিয়ে পড়েছে, নিজেকে ধাতস্থ করছে সে। চুপচাপ বসে পড়ে এক কোণে। সান্নিধ্য ভেতরে বসতেই সে আর চোখে তাকায় এক নজর তার পানে। লোকটার মুখরেখায় কোনো হেলদোল নেই, একদম শান্ত স্বাভাবিক, তার মতো কোনো অস্থিরতা নেই। অন্যদিকে সে ভুগছে কঠিন পিপাসায়, ঠোঁট গলা শুকিয়ে খাখা করছে। একটুখানি জল হলে মন্দ হতো না, কিন্তু এভাবে মুখ ফুটে কিভাবে চাইবে? বললেও তো সঙ্গে সঙ্গে নিয়ে আসবে, এটা জানা কথা, কিন্তু বারে বারে লোকটাকে এত সমস্যায় ফেলা থাক, প্রয়োজন নেই। স্যার, কোথায় যাব? সান্নিধ্য শেহরিনের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, খুলশির কোথায় যেন? আবাসিক এলাকা রোড 1/A গেলেই হবে। গাড়ি চলতে শুরু করে। কিছু পথ থেকেই যেতে সান্নিধ্য হাত বাড়িয়ে সামনের সিট থেকে ওয়াটার বোতল এনে শেহরিনকে দেয়। মরুর বুকে জলের কণা পেতেই শেহরিনের চোখ জোড়া স্বস্তির ঢেউ খেলে যায়। একরাশ বিষময়ে পাশে ঠেলে সে তড়িৎ হাতে বোতলে মুখ খুলে পানি পান করে। কয়েক ঢোকে পুরো পানি নিঃশেষ করে ফেলে নিমিষেই। নিজের ভেতরে খাকা করা তৃষ্ণা দমিয়ে শান্তি নিঃশ্বাস খুঁজে পেল সে অবশেষে। তবে লোকটার কাজে সে অভিভূত না হয়ে পারে না। কৃতজ্ঞতাপূর্ণ চোখে তাকায় ফোনে ব্যস্ত হওয়া এমপি সাহেবের দিকে। বাবা বলেন, কিছু না বলেও মুখ দেখে অনুমান করা ব্যক্তিগুলো নাকি চমৎকার ব্যক্তিত্বের অধিকারী হয়। এটা নাকি বিশেষ করে পুরুষ মানুষের অন্যতম এক গুণ। কেয়ারিং বিষয়টা খুব সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলে নেতা সাহেব। আজকে এত সময়ের পর্যবেক্ষণ শেহরিন বুঝছে ওনার ব্যক্তিত্ব প্রখর, কোনো রকমের সুযোগ সন্ধানী নয় সে। এটা স্পষ্ট বুঝেছে, কেননা তার সংযত দৃষ্টি এখন পর্যন্ত শেহরিন চোখ ছাড়া আর কোথাও যায়নি। আধভেজা শরীরে অস্বস্তিতে পড়লেও কারো সংযত দৃষ্টি তাকে কিছুতেই অস্বস্তিতে ফেলেনি। মেয়েটা কে ছিল? কোন মেয়ে? সেই যে ফুলকাণ্ডে। সান্নিধ্য ফোন হতে দৃষ্টি তুলে শেহরিনের দিকে তাকায়, ঠোঁট চেপে ক্ষীণ হেসে বলে, ছিল একজন। কে সে? সে কি আমি? মেবি। আমার ছবিও কি ছিল? একটাতে ছিল। আমি কেন দেখলাম না? কোন পত্রিকায় ছিল? নাম কি? ফোনের দিকে দৃষ্টি গুজে আনে সান্নিধ্য। এই প্রশ্নের উত্তর দুদিন আগে ছিল তার কাছে, কিন্তু এখন নেই।
যেখানে পত্রিকার মালিকই দুনিয়ার আর অস্তিত্ব নেই, সেখানে পত্রিকার খোঁজ দিবে কিভাবে সে? পূর্বকোণ নামটা তো মুছে দিয়েছে সে সারা জীবনের জন্য। ভয় নেই, তোমাকে কেউ চিনতে পারবে না। আপনার কোনো ঝামেলা হয়নি? ঝামেলা? শেরিন হুট করে ঝামেলা শব্দ শুনে তৌসিফের বলা কথাটা মনে পড়ে যায়। তার ভাষ্যমতে সকল প্রকার ঝামেলার মূল কারিগর উনি। তাকে ধরবে ঝামেলা? এটা কি সম্ভব? অসম্ভব। না, কিছু না। 5 মিনিট মাত্র হয়েছে যাত্রার। এর মাঝে চলন্ত পথে মিরর ঘেঁষে কার অনাকাঙ্ক্ষিত দৃষ্টি পড়ে শেহরিনের দিকে। একবার না, দুইবার না, বারবার। একটুখানি সময়ের বিরতিতেই তাকিয়ে তার দিকে। শেহরিন সামনের দিকে তাকাতেই 2 হাতে 3 বার অযাচিত দৃষ্টি মুখোমুখি হয়। কপাল কুঁচকে সে উইন্ডোর বাইরে নজর রাখে। মনে মনে স্বল্প শ্বাস ফেলে গালি ছুড়ে ড্রাইভারের দিকে। ফোনে নিজ কার্যে ব্যস্ত হওয়া এমপি সাহেব প্রয়োজনের কথাটুকু সেরে দৃষ্টি তোলে সম্মুখে। লাইনে থাকা আসিফের সঙ্গে কথা বলতে বলতে তখন ক্ষিপ্ত দৃষ্টিতে এসে ধরা পড়ে ড্রাইভারের চাহনি। অতঃপর সঙ্গে সঙ্গে মাঝপথে কল কাটে সে। ফোন পকেটে রেখে গম্ভীর স্বরে উন্মুক্ত করে, গাড়ি থামাও। জি স্যার। গাড়ি থামাও? কেন স্যার? সেনের পাশে থাকা সান্নিধ্যের মুখে থেকে আসা গালি হজম করে নেয় অনেক কষ্টে। নয়তো এতক্ষণে হিব্র ভাষায় গালাগালাজ শুরু করে দিত, উদ্ভাত করে ফেলত সে। ড্রাইভার এমপি সাহেবের করা চাহনি দেখে গাড়ি থামিয়ে ফেলে তৎক্ষণাৎ। সান্নিধ্য দরজা খুলে নেমে ড্রাইভারকে বাইরে আসতে বলে। চলমান ঘটনায় শেহরিন, ড্রাইভার দুজনই অবাক নয়নে তাকিয়ে এমপি সাহেবের দিকে। কি হয়েছে? শেহরিনের প্রশ্নে সান্নিধ্য জবাব না দিয়ে ড্রাইভারের গাড়ির বোনেট পার্টের দিকে নিয়ে যায়। চুপচাপ দাঁড়িয়ে থাকবে, মুখ দিয়ে কোনো শব্দ বের হবে না, গালে হাত যাবে না। যদি এর একটাও হয় তাহলে আমি যেটা করব সেটা রিপিট হবে। ড্রাইভার আকস্মিক চাহনিতে তখনই সান্নিধ্যর গোটা পাঞ্জাবির হাতা আরেকটু উপরে সপাটে একখানা চর বসিয়ে দেয়। শক্ত হাতে কষিয়ে চড়ে খানিকটা শব্দ হলেও শব্দ হয় না কারো মুখ থেকে। গালের ওপর আগুন জ্বলে উঠেছে, হাত যায় না তার সেইখানে। তবুও বিশেষ শর্ত মেনে চুপ থাকে সে, কেননা শর্ত বিঘ্নিত হলে আরেকটা লোহার দণ্ডের মতো আঘাত তার গালে এসে পড়বে। সময় থাকতেই চোখের হাই পাওয়ারে চশমা লাগিয়ে দিতাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে সময় এবং পরিস্থিতি দুটোই বিপরীত। তাই আজকে এতটুকুই। সোজা যে পথে এসেছিলে সে পথে হেঁটে চলে যাও। স্যারকে গিয়ে বলবে কালকে হালির শহর থেকে গাড়ি নিয়ে যায় যেন। ঠান্ডা গলায় নিশ্চুপ হুমকি। শার্টের কলার ঠিক করে ড্রাইভার কাজ চাপড়ে দিয়ে সান্নিধ্য তাকে পাঠিয়ে দেয়। ফিরতি পথে গুড়ি গুড়ি বৃষ্টি মাথায় ড্রাইভার কোনো প্রকার বাচন ছাড়াই দ্রুত দৌড় লাগায় খানিক পথ। যেতেই ভুলে পিছু পেরে তাকায় একবারের জন্য। সামনে এসে বসো। উনি চলে গেলেন কেন? ওনার সফকেটেড ফিল হচ্ছে ড্রাইভিং করতে। সফকেটেড ফিল হচ্ছে? এসো। সান্নিধ্য দরজা খুলে দিতে শেহরিন সামনে এসে বসায়, কিন্তু শেহরিন বিষময় চাহনি তার নজর এড়ায় না। ভুরু চোখলুচিয়ে শেহরিন জিজ্ঞেস করে, কি হয়েছে? মেরেছেন ওনাকে? মারবো কেন? আমি কিন্তু বুঝতে পেরেছি, তাহলে জিজ্ঞেস করছো কেন? মুখে বললেও তো হতো, এভাবে মারার কি দরকার ছিল? একটু মারামারি কম করলে হয় না? সান্নিধ্য ড্রাইভিং সিটে সিট বেল্ট লাগিয়ে নেয়। স্টিয়ারিংয়ে হাত রেখে গাড়ি স্টার্ট করতে করতে বলে, মুখে বললে ভুলে যাবে। ভুলে যেন না যাই সেই কাজটি করেছি। নেতা সাহেব অকপটে স্বীকারোক্তি। শেহরিনের ঠোঁট গোল করে নিঃশ্বাস ছাড়ে। চাহনি মেলে রাতের বৃষ্টি ভেজা রাস্তার দিকে। গাছপালাগুলো কেমন নিঃসার হয়ে দাঁড়িয়ে আছে দুপাশে। পাতাগুলো গা ভিজিয়ে চুপচাপ ঝেমে আছে স্তব্ধ নীরবতা ঢাকা ব্যস্ত শহর। বাকি রাস্তাটুকু দুজনে চুপচাপ পার করে। কিছু সময়ের ব্যবধানে গাড়ি এসে থামে নীলকুঞ্চ মহলের গেটের সামনে। শেহরিন শেষ মুহূর্তে ঠিকঠাক বাসার সামনে আসতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলে। গাড়ি হতে নামার পূর্ব মুহূর্তে মনের মধ্যে চেপে রাখা কথাগুলো প্রকাশ করতে কিছুটা সাহস সঞ্চয় করে নিচের ভেতর। অতঃপর সামনের দিকে দৃষ্টি রেখে নিমৎস্বরে বলে, আমি হয়তো ভুল করছি, অনিচ্ছায় অনাকাঙ্ক্ষিতভাবে আপনার অনেক আশা জাগাচ্ছি, কিন্তু আমি মোটেও এমনটা করতে চাই না। আপনার অনুভূতিকে আমি ছোট করছি না, কিন্তু প্রশ্রয়ও দিতে পারছি না। লাস্ট কিছুদিন হলো পরিচয় সবসময় আমার প্রতিকূলেই থেকেছে। দেখা গিয়েছে আপনার কাছ থেকে সাহায্য নেওয়া ছাড়া আর কোনো পথ নেই। আপনি হয়তো অনেক কিছু ধরে বসে আছেন, কিন্তু তুমি একমাত্র মেয়ে যে আমার ধৈর্যের পরীক্ষা নিয়ে চলছো। আমি চুপচাপ সেই পরীক্ষা দিয়ে চলেছি, যেখানে আমি তোমাকে সময় বেঁধে দিয়েছি একদিনের জন্য। আজ সেটা 21 দিন হতে চলেছে। আর কি চাও তুমি? আমি তো উত্তর জানিয়ে দিয়েছি, অপেক্ষা করছেন কেন? সান্নিধ্য স্টিয়ারিংয়ে রাখা হাত মুঠো চেপে ধরে।
স্থির মুখরেখায় শান্ত কণ্ঠে বলে, আমি চাইলে এত হয়তো তোমার এই মুহূর্তে নিজের জীবন সঙ্গে জড়িয়ে নিতে পারি, আমার নামে তোমার পরিচয় করিয়ে দিতে পারি। সেটা আসার সময় অনাকাঙ্ক্ষিতই হয়েছে, কিন্তু আমি সেটা করব না। আমি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না তুমি তোমার মুখে হ্যাঁ বলো। যদি শেষ পর্যন্ত নাই থাকে, অপেক্ষা ইনফিনিটি হবে। করুন, আমি অন্য কোথাও সেটেল হলাম। আপনার কি অধিকার রয়েছে আমার লাইফে হস্তান্তর করার? কারণ আমি তো আমার জীবনে যেটা ভালো হবে সেটাই বেছে নিব, বা ভালো লাগবে সেটাই তো চাইবো বা করব। সান্নিধ্য ঠোঁটের ওপর ঠোঁট চেপে ধরে আলতো হাসে, অতঃপর কণ্ঠ খাদে নামিয়ে বলে, প্রেমে ব্যর্থ পুরুষদের মতো বলতে পারছি না তোমার ভালো থাকাটাই আমি চাই, বা রবীন্দ্রনাথের সেই গানের লাইন অনুযায়ী তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত কষ্ট পাই। সরি, এই হৃদয়বান পুরুষ আমি না। প্রফেশনাল লাইফে যে হাড় প্যারা খায়, পার্সোনাল লাইফে দেবদাস হলে সমস্যা। আমি একটু হলেও ভালো আছি, ড্রিঙ্কস করি না। দেবদাস হলেও তো আবার ড্রিঙ্কস করতে হবে। মানে তোমার ভালো লাগা, ভালো থাকা সব আমার সাথে হবে। মস্তিষ্ক তত্ত্ব যুদ্ধ যেতে চাই না জন্য তোমাকে সময় দিয়েছি আর অপেক্ষা করছি আমি। তোমার উচিত আমার প্রশংসা করা, কারণ আমি এত ধৈর্যশীল পুরুষ কোনো কালই ছিলাম না। অন্য কিছু হলে এতক্ষণে দফারফা হয়ে যেত, বাট বিষয়টা যেহেতু শেহরিন, সান্নিধ্য স্লো মোশন হতেও হবে। আর কিছু জানতে চাও? নেতা সাহেব ঠোঁট কাটা জবাবে শেহরিন কুঞ্চিত কপালে রাখা মিলিয়ে যায়, চোখ বন্ধ করে নিঃশ্বাস ছাড়ে। না মানে মন ভরে গিয়েছে প্রেমের বার্তা শুনে, তবে কষ্ট লাগছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য। এত সুন্দর একটা গান লিখেছেন প্রেমিক সমাজের জন্য, যেটা সমাজে তারা স্যারেন্ডার করে দেয়। কিন্তু আপনার মতো প্রেমিক পুরুষের কথা শুনে ধারণা পাল্টে গিয়েছে। লাইনটা অন্য মিনিং বের করে 12টা বাজিয়ে দিয়েছেন। কিছু বলার নেই, ভালো থাকুন, আসি। শেহরিন শাড়ির কুচি সামলে গাড়ি হতে নামে। সান্নিধ্য এক হাত তার শাড়ির আঁচলে শেষ অংশটুকু আগলে ছড়িয়ে দেয় সিট বেল্ট হতে। খানিকটা এগিয়ে সে দরজায় এক হাত ধরে যাওয়ার পানে সুগম ধরে বলে, আবার দেখা হচ্ছে। তৎক্ষণাৎ জবাব দেয় শেহরিন, না। বাসার অভ্যন্তরে প্রবেশের পথে এবার পিছু ফিরে যায়, সরু চোখে তাকিয়ে বলে, হবে না। এবার ছাতা, ফোন, পার্স সব সঙ্গে রেখে বের হব। নীলকুঞ্জ মহল, রাত 10টা। আজকে সাক্ষাৎ কেমন হলো অনিভা? ভালো, শুধু ভালো। সেন পানি নিতে এসে বেকায়দায়, এক একটা উৎসুক নজর তাকে বিরক্তি লাগছে, বিশেষ করে দুই কানাবগির মায়ের। আজকের এসব কিছুর জন্য এই দুইজনই দেয়, মেন কালপিট হচ্ছে এরাই। আবার শুনতে এসেছে সাক্ষাৎ কেমন হয়েছে, কচু হয়েছে বলেই হচ্ছে না তাদের। এন্টিমেটি লেভেলে থাকলে হবে নাকি? বলবে না সে? হয়রানি কম হয়েছে নাকি? ব্যাককেল কানাবগিছা ধরিয়ে দিয়েছে সাথে। কিছু বলছে না কেন অনিভা? ভালো লাগেনি? ওয়াটার পটটা ভরা শেষ হতেই শেহরিন পা বাড়ায় নিজের কক্ষে। অধিক কথা এবং জবাব দিয়ে এড়াতে ছোট করে বলে, লেগেছে। যাক, তাহলে আর কোনো কথাই রইল না। ওনাদের কনফার্ম করব আমাদের বাসায় আসতে। একসঙ্গে সবাই হই হই বাজে। সেন দ্রুত কক্ষে সে দরজা লাগিয়ে দেয়, পানির পটটা ডেস্কে রেখে সরাসরি ফোন হাতে তুলে নেয়। হ্যালো বাবা, টাইম আপ। আমি আর কিছু শুনবো না এখন এই মুহূর্তে। আমার ডাকা জরুরি মিটিংয়ে তোমার অংশগ্রহণ করতে হবে। রিজওয়ান সাহেব অফিস হতে বাসায় ফিরছে, কোনো মতে ফ্রেশ হয়ে নিয়েছেন তাড়াহুড়ো করে। মেয়ে তার নির্দিষ্ট সময়ে আলটিমেটাম দিয়েছিল, আজ একটা জরুরি মিটিং করবে সে। সেখানেই তাকে ভার্চুয়াল উপস্থিত থাকতে হবে। জি মা, আই এম ওকে। শুরু করো এবার। অনুমতি পায় মেয়ে। এক মুহূর্তর কক্ষলাপে না করে বিকেল হতে ঘটা সমস্ত কিছু তুলে ধরে সে। কাহিনীর সংক্ষেপে করতে গিয়েও পারে না, খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত কথা বলতে থাকে এক নাগারে। কর্মজীবী জীবনের সচরাচর সে সময় ইমার্জেন্সি কল এসেই থাকে। এটাকে আমি দোষের কিছু মনে করছি না, বাট এমন দায়িত্বহীনতা তার থেকে আশা করিনি। একটা মেয়েকে রাস্তায় একা ছেড়ে এভাবে চলে যায়। ওয়েদার ভালো থাকলেও তাও একটা কথা ছিল, বাট এমন বৃষ্টির দিন, না বিষয়টা খুব খারাপ হয়েছে। উনি আমাকে একটিবারও বললেন না, বাবা আমি কিভাবে বাসায় ফিরব। মানুষ তো মুখের কথা বলে, বাট ওই কানাবগির চা সেটাও বলেনি। আমি জাস্ট যেতে বলার সঙ্গে সঙ্গে সুরসুর করে চলে গিয়েছে। বুঝতে পেরেছি। ভাগ্য ভালো উনি এসেছিলেন, না হলে আমার এতক্ষণ রাস্তায় আটকে পড়ে থাকতে হতো। উনি বলতে কে? সেই নেতা সাহেব? ওহ বাবা, তুমি স্পেসিফিকলি আমাকে বলো কেন শুধু আমাদের নেতা সাহেব হবে?
না, উনি যেভাবে তোমাকে হেল্প করতে শুরু করেছে দিনকে দিন, আই মিন নাস্তার প্যাকেট নিয়ে, মনে হচ্ছে সে জনগণ বলতে শুধু তোমাকেই চিনেছে। বাট একটা জিনিস বুঝতে পারছি না, তোমার সাথে এত দেখা হয় কিভাবে। শেরিন এক হাতে সিটকিনি খুলে বেলকনিতে চলে যায়, গ্রিল ধরে উদাস গলায় বলে, জানি না বাবা, আমি চাই না তার সাথে আমার দেখা হোক, কিন্তু ভাগ্যক্রমে তার সাথে বারবার আমার দেখা হয়ে যায়। আজকে উনি আমাকে রাস্তায় একা দেখে সব প্রোটোকল ছেড়ে ছুড়ে একা চলে আসে। সব প্রোটোকল ছেড়ে? হ্যাঁ, আশেপাশে মানুষজন তো অবাক চোখে তাকিয়েছিল তার দিকে। নেতা সাহেব বিষয়টা ম্যানেজ করেছে কিভাবে? উনি বেশ স্বাভাবিক ছিলেন, চলার পথে অনেকজনের সাথে হ্যান্ডশেক করেছেন, টুকটাক কথা বলেছেন। রিজন সাহেব কিছুক্ষণ নীরবতা পালন করো, অতঃপর নরম গলায় বলে, যারা সত্যি অর্থে পুরুষ মানুষ তাদের কাছে নারী, মেয়ে, মা সবগুলি ভীষণ দামি, জানো কি? একদম ঝিনুকের ভেতর মুক্তার মতো, যার মূল্য অগাধ, ধরাছোঁয়ার বাহিরে, সেই সাথে ভীষণ যত্নেরও। সেসব পুরুষ নারীদের এমনভাবে আগলে রাখে যেন কোনো ক্রমেই তাদের স্পর্শ করতে না পারে কেউ। এক্ষেত্রে নেতা সাহেবের কাজটা অ্যাপ্রিসিয়েট পাওয়ার মতো, কিন্তু সে কিন্তু জানতো তোমাকে সাহায্য করলে তার কর্মস্থলের ব্যাপক চর্চা হবে, তাকে অনেক কিছুর সম্মুখীন হতে হবে, এমনকি উপচারী পর্যায়ে জবাবদিহিতাও করতে হতে পারে। টিভি নিউজে আলোচনা হবে, মোট কথা একটা ব্যাড ইমেজ ক্রিয়েট হতে পারে। বাবা, এরকম কিছু একটা অলরেডি হয়েও গিয়েছে। তোমাকে বলেছিলাম না ফুলকাণ্ড, এটা নিয়ে সম্ভবত নিউজ হয়েছিল। তোমাকে কি এই জন্য কেউ কিছু বলেছে? আমি তো জানলামই আজকে। রেজন সাহেব স্মিত হাসলেন, ঠান্ডা গলায় বললেন, এগুলো বলে উচ্চ ব্যক্তি সম্পন্ন পুরুষ। আমি তাকে চিনি না, জানি না, বাট যতটুকু তোমার থেকে শুনি বুঝলাম তার ব্যক্তিত্ব কঠিন। বিষয়টা এইটুকুতে সহজভাবে বা নিজের ইমেজ ভালো রাখতে মোটেও সাহায্যের জন্য এগিয়ে আসে না, কারণ সে কিন্তু জানতো না তুমি তাকে গাড়িতে আগেই দেখেছ। তার দিকে সে টোটালি নির্দোষ। বাট নেতা সাহেব সেসবে পাত্তা দেয়নি, ইভেন বুঝতে পর্যন্ত পারেনি তোমাকে এত কিছু হয়ে গিয়েছে, যে বিষয়টা হয়তো তোমার অজানায় থেকে গেছে। সে নিজ দায়িত্বে সব কাজটা করে নিয়েছে। আমি ভীষণ খুশি বাবা, আমি স্বীকার করছি তার উপকার। আমি ওনাকে পুরোপুরি চিনি না, জানি না, কিন্তু যতটুকু চিনেছি তিনি মেয়ে শব্দটা যথেষ্ট সম্মানের চোখে দেখেন। আমার দৃষ্টিতে দেখতে গেলে বুঝতে পারি তার মনোভাব কেমন। কিন্তু বাবা, আমি আইরনি করে যাচ্ছি। এখানে হয়তো আইরনি না, হয়রানি হতো। এই বিষয়টা আমাকে খুব অস্বস্তি দিচ্ছে। কিভাবে? এমপি সাহেবকে আমি একদিকে বারেবার প্রত্যাখ্যান করে যাচ্ছি, আর তার সাহায্য অকপটে গ্রহণ করছি পুনরায়। বিষয়টা খুবই দৃষ্টিকটু। মনে হচ্ছে শুদ্ধ বাংলার প্রয়োজন, কিছু প্রিয়জন নয়। তোমার বিষয়টা আমি অনুধাবন করছি মা। হেমোটোফেভিয়ার কারণে তুমি এত ভীত হচ্ছ, তাই তো? ঠিক আছে, তুমি তাহলে আমাকে ক্লিয়ার করো, তুমি আসলে কি চাইছো? শেরিন এক হাতে গ্রিল চেপে ধরে শূন্য দৃষ্টিতে রাখতে ভেসে ওঠে এমপি সাহেবের ছোট ছোট কেয়ারগুলো, তার বলা কথাগুলো। কিন্তু হুট করেই সেই মারের শব্দ কানে আসতে সে সজাগ চক্ষু মেলে। আমি একটু শান্তি চাই, এমন একজনকে চাই যে আমাকে একটু শান্তি, একটু সঙ্গতা দেবে, হানাহানি মারামারি থেকে দূরে রাখবে। সবকিছু মিলিয়ে আগে আমার একটু সময় প্রয়োজন। একসঙ্গে এত চাপ নিতে চাইছি না। ঠিক আছে, বাট একটা সমস্যা হয়ে গিয়েছে। তৌসিফের বাবা আমাকে ফোন করেছিলেন, তার ভীষণ উৎসাহী তোমাকে তাদের পরিবারের পুত্রবধূ করে নিতে। আমাদের এক প্রকার অনুরোধ করে ফেলেছে। তারা সম্ভবত দেশে ফিরে বিয়েটা সম্পন্ন করতে চায়। এক্ষেত্রে আমাদের কি বলা উচিত? তোমার মামাকে জানাতে হতো, তাহলে আমি না করে দিতাম বা সময় চাইতাম। কিন্তু এখন ফিরিয়ে দেওয়াটাও একটু খারাপ দেখায়। বাবা, লোকটার সঙ্গে ফার্স্ট মিটে আমার খারাপ ইমপ্রেস তৈরি হয়েছে। জানি না অদ্যপত্য কেমন কি হবে। হুট করে বিয়েটা হলে পরিণতি কিন্তু খুব একটা ভালো হবে না। আমি আসলে নিজেও কনফিউজ। তবে কালকে আসছি চট্টগ্রাম, যেহেতু শুক্রবার তৌসিফের ফ্যামিলির লোক আসবে তোমাকে দেখতে। বাবা হিসেবে আমার উপস্থিত থাকাটা জরুরি। তখন না হয় দুজনের সঙ্গে দেখা করব। দুজন কে? নেতা সাহেব আর তৌসিফ। নেতা সাহেবের সঙ্গে দেখা করে কি করবে তুমি? তাকে ক্ষুণ্ণভাবে পর্যবেক্ষণ করব, জানবো, অতঃপর তোমার সমস্যাটা তাকে খুলে বলবো, বুঝিয়ে নিশ্চিত করে বলবো। কারণ ছেলেটার কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে সে সত্যি তোমার প্রতি একটা সফট কর্নার তৈরি করেছে। কারো মন ভাঙার অধিকার আমাদের নেই। আমি জানি না সে বুঝবে কিনা, তবে বোঝাতে তো হবে, ভালো হবে। তার প্রতি এইটুকু তো পজিটিভ ইমেজ তৈরি হয়েছে নাকি? অস্বীকার করছি না,
একটু তৈরি হয়েছে, বাট ক্যাডার বলছে সে নাকি কর্মজীবনে আসলে ডেঞ্জারাস। আমরা মানুষকে বিবেচনা করি, মানুষের বিচার করি না। আমরা মানুষকে যেটা দেখবো, জানবো, বুঝবো, সেটা দেখে বিচার করব। দেখো কেমন। ঠিক আছে, আচ্ছা আমি আসছি, চিন্তা করো না তুমি। বাবা। জি মা। অন্য দিনের তুলনায় আজকে ওনাকে নিয়ে আমি বেশ ভাবছি। কেন? হতে পারে তোমার তাকে একটু একটু ভালো লাগছে, বুঝতে পারছি না। ভালো মন্দ দুটো মিক্স হয়ে আমাকে হয়রানি করে তুলেছে লোকটি। ভালোবাসা, ভালো লাগা, সংসার, নতুন জীবন, এগুলো নিয়ে আমি অনেক ভয়ে থাকি বাবা। আমি তোমাকে ছাড়া নিজের একটা সিদ্ধান্ত পর্যন্ত নিতে পারি না। সেখানে এত কিছু মেনটেন কিভাবে করব? হাহা, এখন তোমার কিভাবে কি করবে সেটা কিন্তু 2-3 বছর পর তুমি কতটা পরিবর্তন হয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। সব পারবে ইনশাল্লাহ, তখন বাবা ছাড়া অনায়াসে চলতেও পারবে। প্লিজ বাবা, এই কথা বলো না। তোমাকে ছাড়া আমি চলতে চাই না। আমি সারা জীবন তোমার হাত ধরে এভাবেই চলতে চাই। তুমি ছাড়া আমাকে কেউ বুঝে না। আমি বাবা হয়ে দোয়া করি তোমার জন্য। তোমার জীবনে যেন সেই মানুষটাই আসে যে তোমাকে তোমার বাবার মতো আগলে রাখবে। তবে ভালোবাসা পায়ের তলায় এলে কখনো ঠেলে ফেলে দিবে না। এই ভালোবাসার অভাবে কত মানুষ নিজের জীবন শেষ করে দেয়, থামিয়ে ফেলেন নিজের অস্তিত্ব। এটা একটা অমূল্য জিনিস। নিজের প্রতি সৎ থাকবে, কোনো ধরনের অবৈধের মধ্যে তা যাবে না। যদি কখনো কাউকে মনে করো সে তোমার জন্য পারফেক্ট, আমি নিজে বিবেচনা করে তার হাতে তুলে দিব। তবুও কখনো নিজের সম্মানটাকে নষ্ট করবে না, কেমন? জি বাবা। অবশ্যই। তুমি চিন্তা করো না, ওনাকে দেখতে আসলেও তো বিয়ে হয়ে যাবে না। আর আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে কখনোই যাব না। আমি তোমাকে সময় দিব, তুমি সুন্দরভাবে ভাবনা চিন্তা করবে, যেটা ঠিক মনে হবে আমাকে জানাবে। কারণ আমি নিজেও চাইছি আমার মেয়েটার সঙ্গে নতুন জীবনে পদার্পণ করুক। একজন ভালো সঙ্গী আসুক তার জীবনে। সে তার এই একাকিত্ব ধুয়ে মুছে ফেলবে। সে আদুরে পানি চেয়ে মলিন হাসে। যদি পৃথিবীর সুখ শান্তি বিবেচনা করা হতো, সে নিশ্চিত বাবা সর্বোচ্চ দিয়ে তার জীবন কিনে আনতো। বাবা, একটা প্রশ্ন করি? জি করো। আচ্ছা, আমি এমপি সাহেবের বিরুদ্ধে এত কথা বলি, এত সমস্যা তুলে ধরি, তুমি কখনো তার বিপক্ষে কথা বলো না কেন? সবসময় তার পক্ষে নিয়ে কথা বলো। তুমি কি জানো এটা রেয়ার একটা চিত্র? আমাদের সমাজে বেশিরভাগ বাবা মাই কিন্তু এরকম করে না। ছেলে মেয়ের পক্ষে থাকবে, তুমি বিপক্ষে কেন? রেজন সাহেব মেয়ের কথায় দীর্ঘশ্বাস ফেললেন। জানালার পর্দা সরিয়ে দিয়ে নির্মল হাওয়ার দিকে চাইলেন। আমি কেন তার বিপক্ষে যাব মা? আমি তার সম্পর্কে অজ্ঞ। ভুল খারাপ কাজ করার সবাই করি, নির্দোষ আমরা কেউ না। জেনে শুনে আমাদের কারো ওপর আঙ্গুল তোলা উচিত না। হতে পারে তার হাজারো খারাপের ভিতরে অনেক ভালো গুণ আছে যেগুলো আমার অজানা। শুধু সেই কেন, তৌসিফেরও বিষয়টা আমার কাছে একই। দূর থেকে কাউকে আমি জাজ করতে চাই না। তাদের সম্পর্কে জেনে তারপরে খারাপ মন্তব্য করা চাই। অর্থাৎ আমি মেয়ে পক্ষ হয় আর ছেলে পক্ষ হই। সেদিন ফিক করে হেসে ফেললো বাবার কথায়, দাঁতে দাঁত দিয়ে নখ খুঁটিয়ে। বুঝলাম, আমার বাবা হচ্ছে বিপরীত ভোটার। রেজওয়ান সাহেব মেয়ের কথায় জোরালো শ্বাস ফেলে হাসলেন। তারপর কিছু সময় কথা কাটাকাটি চলল। তারপরে ফোন রেখে দেয় শেহরিন। নিকশ কালো আধারে আকাশের দিকে তাকিয়ে কতক্ষণে সে এক দৃষ্টে দ্বিধাদ্বন্দ্বের পাহাড়ে চূড়ান্তে দাঁড়িয়ে কি করবে সেই সিদ্ধান্ত নিবে। নেতা সাহেবকে কি করে বোঝাবে সে কতটা দুর্বল চিত্তে এক রমণী। আচ্ছা, অপেক্ষায় ক্লান্ত হয়ে উঠলে সে কি পথ ছেড়ে দিয়ে চলে যাবে, নাকি সত্যি তার অপেক্ষায় অজ্ঞায়িত হবে? হিসেব নিকেশে রাত শেষ করে ধরনী এসেছে আলো। বেলা উঠে গড়িয়ে চলেছে 11টার কাছে। আজ ক্লাস 11:45 শুরু হবে। দৌড়ে উঠতে দেরি হয়ে গিয়েছে তার। আঠার মতো লেগেছিল ঘুম তার চোখে। কোনো মতে না ছাড়াতে পারলে দৌড়াতে হচ্ছে ভার্সিটির উদ্দেশ্যে। ড্রয়িং রুমে দুই বান্ধবী গুজর গুজর ফুসুর ফুসুর চলছে। থেকে থেকে টিভির পানে চেয়ে খিলখিল করে হাসছে একে অপরে। সেদিন ব্যস্ত পায়ে পাশ কাটিয়ে যাওয়ার সময় থমকে দাঁড়ায়। মাথায় বাঁধা পনিটেলটা সজোরে টেনে নজর দেয় টিভির পানে। সেই সঙ্গে শ্রবণ সজাগ হয় চলমান কথা শুনতে। সাদা পাঞ্জাবি পরা একজন সুদর্শন পুরুষ দেখা যাচ্ছে টিভিতে। পুরুষটির চোখে কালো সানগ্লাস, মুখলেখা নির্মল শান্ত হলেও রোদের তেজ এখনো কপালে খানিকটা ভাঁজ। থুতনিতে ডান হাতে রেখে বসে আছে চুপচাপ। ঠিক দুপাশে সারি সারি চেয়ারে বসে আছে বয়োজ্যেষ্ঠ নেতাকর্মী। স্টেজে দাঁড়িয়ে একজন ভাষণ দিচ্ছে জোরালো।
দোস্ত ব্যাটার চাহনি একবার দেখ, মারাত্মক লেভেলের। আমি তো চোখের প্রেমে পড়ে গেছি। অ্যাটিটিউড আর তার শিরায় শিরায় বসার স্টাইলটা দেখছিস ব্যাটা কেমনে থাকে, এরকম সুন্দর দেখতে। বিলিভ মি মোমো, আমি যদি ক্লাস 9-এ না পড়ে ইন্টারে পড়তাম নিশ্চিত ওর পিছনে ঘুরতাম মোমো। আরশির চলমান কথায় শেহরিন চোখ দুটো বড় বড় হয়ে যায়, কানে দিয়ে বেরিয়ে আসে গরম ধোয়া। টিভির স্ক্রিনে সম্ভবত এক দলীয় সমাবেশ চলছে, সরাসরি সম্প্রচার করা হচ্ছে চ্যানেলে, আর সেখানেই দৃশ্যমান হচ্ছে নেতা সাহেব। একটু পরেই তাকে দেখাচ্ছে খাটাস ক্যামেরাম্যান। কুল শেহরিন কুল, তুই রেগে যাচ্ছিস কেন? তোর কি? তুই ভার্সিটি যা, তুই তো তোর নেতা সাহেবকে পছন্দ করিস না। শেহরিন নিজেকে নিচে ধতস্থ করলো, স্থির চোখ সরিয়ে নিয়ে দরজা খোলা মুহূর্তে ভেসে আসে। ক্লিন সেভ করা চোয়ালে দাঁড়িয়ে বেশ ভালোই লাগছে তাকে, আজকে লোকটা একদম ঠিকঠাক। সেই এক পলক ফিরে চায় আবার টিভির স্ক্রিনে, আবারও নেতা সাহেবের দিকে। কালো সানগ্লাসে আজকে একদম সত্যিকারের নেতা নেতা লাগছে। পায়ে জুতা পরা বাদ দিয়ে সে হনহনিয়ে হেঁটে সোফার কাছে আসে, টেবিলে রাখা রিমোট চেপে ফট করে বন্ধ করে দেয় টিভি। পড়া নেই তোমাদের? টিভিতে কি এত? যা পড়তে বসো। হুট করে শেহরিনের উচ্চ গলা নিজেদের চাপাচপিস করলো মোমো আরশি। হতবাক দৃষ্টিতে তাকায় দুজন দুজনের পানি। কি হলো? আমার দিকে তাকিয়ে আছো কেন? যাও। যাচ্ছি। শেহরিন দুজনকে থামিয়ে দিয়ে রিমোটটা টেলিভিশন উপরে আবারও রেখে দরজার কাছে চলে যায়। তড়িঘড়ি করে জুতো পরে বাইরে যেতে মোমো আরশি আবারও টিভি চালু করে। তৎক্ষণাৎ দুশিরি পার হতেই শেহরিন ধীর গতি বোধ হয়ে আসে, ঝুঁকে আসে, ইচড়ে পাকা দুটো আবারও টিভি চালু করেছে। নিজেকে শান্ত করার চেষ্টা করে চোখ বন্ধ করে শ্বাস টেনে ফেলে সে। আমি কেন হাইপার হচ্ছি? আমার কি? অবাধ্য মনকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরায় সে। নিজেকে শান্ত করতেই পর মুহূর্তে কর্ণকুহরে আসে পৌঁছায় আবারও হাসির শব্দ, যা তাকে এক নিমিষেই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেয়। নিজেকে আটকিয়ে রাখা কষ্টসাধ্য হলো। জুতা পরে মেইন ডোর খুলে সরাসরি ভেতরে প্রবেশ করে সে। ফের টেলিভিশন হাতে রিমোট তুলে অফ করে দেয়, অথবা রিমোটটা ব্যাগের পকেটে ভরে নিয়ে চলে যায় ভার্সিটির উদ্দেশ্যে। শেহরিন চুপচাপ এহেন কাণ্ডে মোমো আরশিকে অপরের মুখে চাওয়াচাই করে, হতাশ নিঃশ্বাস ফেলে বলে, কি হলো ব্যাপারটা? জেইলাসি এমপি সাহেবের গার্লফ্রেন্ডও হয়তো এত জেইলাসি ফিল করতো না যতটা তোর বোন করেছে মোমো। ডোন্ট ডাউট লাগছে আমার।